সেই মুহূর্ত যখন ভারতবাসী ব্রিটিশদের বেড়াজাল ও অত্যাচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেই মুহূর্ত যখন বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে বিপ্লব, সেই মুহূর্ত যখন দেশপ্রেমের প্রথম ঢেউতে পাল তুলেছে ব্যারাকপুরের সেনানিবাসের সিপাহীরা। 1857 সালের সিপাহী বিদ্রোহ। সেই ব্যারাকপুর যার পাশ দিয়ে হুগলি নাম নিয়ে বয়ে গেছে গঙ্গা, আর সেই একই গঙ্গার তীরে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ। কলকাতা তখন দেশের রাজধানী, দেশের সর্ববৃহৎ এবং লন্ডনের পর ব্রিটিশদের অধীনের দ্বিতীয় বৃহত্তম শহর। তখন এই দেশপ্রেমের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে। তার মধ্যেই একজন সাহসী এবং গভীরভাবে ধার্মিক নীরব বিদ্রোহের পথ প্রদর্শক রানী রাসমণি। Hi everyone, this is Sagar Roy and welcome to Roy Sagar Vlogs. দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতা পার্শ্ববর্তী প্রায় সকলের চেনা, ও দেশে বিদেশে যারা চেনেন না তাদের অবশ্যই জানা। ইউটিউব খুঁজলে হাজার একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে দক্ষিণেশ্বর দেখানো হয়েছে। তবে আমার ভিডিও কেন? কারণ আমি তুলে ধরবো এমন কিছু তথ্য যেটা এই মুহূর্তে দক্ষিণেশ্বরে গিয়ে দেখা বা জানা যাবে না। সাথে অবশ্যই ঘুরে দেখাবো আনাচে কানাচে, জানাবো কিছু ইতিহাস, ভারতের স্বাধীনতায় এই মন্দিরের ভূমিকা, কিভাবে যাবেন এই মন্দিরে, কি দেখবেন, এখান থেকে আদ্যাপীঠ বা বেলুড় মঠই বা কীভাবে যাবেন, নিয়মকানুন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। 1857 সালের সিপাহী বিদ্রোহ চলাকালীন সময়ে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পৌরোহিত্য বেছে নেন। মাতা ভবতারিণী ছাড়াও একাধিক দেবদেবী পূজিত হন এখানে। একদম গঙ্গার ধার ঘেঁষে এখানেই রয়েছে 12টি 8চালা শিব মন্দিরও, আর মূল মন্দিরটিকে বলা হয় নবরত্ন মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির, এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পরিবারের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যেগুলো আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। এবার ঘেঁটে দেখা যাক সামান্য ইতিহাস। 1847 সালে ধনী বিধবা রাসমণির অন্নপূর্ণার পূজার উদ্দেশ্যে গঙ্গাপথে কাশী যাবেন বলে মনস্থির করেন। তবে যাত্রার আগের দিন রাতে ঘটে এক অলৌকিক ঘটনা। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী রাসমণি দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গা তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। তিনি এই জমি ক্রয় করেন এবং তৎকালীন 8 লক্ষ টাকা ব্যয়ে 8 বছর ধরে এই মন্দির নির্মাণ কার্য চলে, যা 1855 সালে শেষ হয়। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টিংস নামে এক ইংরেজদের কাছ থেকে কেনা। জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপ আকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। দাদা রামকুমারের মৃত্যুর পর প্রায় 30 বছর রামকৃষ্ণদেব এই মন্দিরের দায়িত্বে ছিলেন। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারার এক অনন্য নিদর্শন। মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত আছে এবং মন্দির দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। ভক্তদের বিশ্বাস এই মন্দিরের মা ভবতারিণী খুবই জাগ্রত এবং এই ঘাটে স্নান করে পাপ মুক্তি ঘটে। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য রেল স্টেশন থেকে শুরু করে মন্দিরের সামনে অবধি রয়েছে অসংখ্য পুজো সামগ্রীর দোকান। সেখান থেকে সামগ্রী কিনে বা বাইরে কাউন্টারে জুতো, মোবাইল ক্যামেরা ইত্যাদি জমা রেখে সিকিউরিটি চেকের মাধ্যমে লাইন করে যেতে পারেন মন্দিরে পুজো দিতে। আর ভোগের কুপন পেতে চাইলে 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাওয়াই ভালো। তবে জানিয়ে রাখা ভালো, মন্দির চত্বরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাইরে ব্যবহার করতেই পারেন। এখান থেকে আদ্যাপীঠ বা বেলুড় মঠে যাওয়ার আগে বলে নিই, আগে কিভাবে যাবেন। উত্তর খুবই সোজা। শিয়ালদা অথবা দমদম থেকে ডানকুনি লোকাল চেপে নামুন দক্ষিণেশ্বরে, অথবা কলকাতা দমদম মেট্রোর যে কোনো স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী যে কোনো মেট্রো চেপে বসুন। এছাড়া রয়েছে একাধিক বাস রুট। হাওড়া থেকে আসতে চাইলে আমার মতে শিয়ালদা ঘুরে আসুন, অথবা হাওড়া থেকে ট্রেনে চেপে বেলুড় স্টেশনে নেমে আগে বেলুড় মঠ ঘুরে গঙ্গা পেরিয়ে তারপর আসুন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাওয়ার জন্য সহজ উপায়, মন্দিরের সামনে থেকে টোটো ধরুন, ভাড়া 10 টাকা বা সময় বেঁধে 20 টাকাও দাবি করেন চালকেরা। আর বেলুড় মঠ যেতে চাইলে দক্ষিণেশ্বর জেটিঘাট থেকে পাবেন ভেসেল, লঞ্চ বা নৌকা। এবার আমাকে যদি প্রশ্ন করেন আমি নিজে ভোগের প্রসাদ খেতে কোথায় পছন্দ করি, এক কথায় আমার উত্তর হবে আদ্যাপীঠ।
এই আদ্যাপীঠেরও রয়েছে এক বিরাট লম্বা ইতিহাস। তবে ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই ভিডিওটি আমি দুভাগে বিভক্ত করেছি, যার বাকি অংশে থাকবে আদ্যাপীঠ এবং বেলুড়ের সমস্ত কিছু।